বাংলা 1423 বরণে শেষ মুহূর্তের প্রস্তুতি। নতুন বছরকে স্বাগত জানাতে উৎসবের সাজে সারা দেশ। কালকে আসা হচ্ছে না, এই জন্য আজকে আসা, একটু ঘুরে দেখলাম। মঙ্গল শোভাযাত্রার প্রতি তো একটা আকর্ষণ সবারই থাকে। ছোট ছোট অনেকগুলো পাখি বানাচ্ছে আমরা জাস্ট হাতে করে নিয়ে, মানে র্যালিতে অংশগ্রহণ করার জন্য। ভালোবাসা থেকে কাজটা করতেছি। মা ও শিশু এবারে একটি অন্যতম থিম। তবে এবারের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে অন্তরের ভেতর অন্তরকে বিকশিত করার। চৈত্র সংক্রান্তিতে নানা আয়োজন, পুরনো বছরের দেনা পাওনা মেটাতে ঐতিহ্যবাহী হালখাতা উৎসব। আমরা সকাল 8টা থেকে রাত অর্থাৎ 3টা পর্যন্ত জেগে একটা কাজ করি। পয়লা বৈশাখের একটু কাজ আছে, এগুলো আমাদেরকে এখন বুঝে দিতে হবে। বাংলাদেশের ঐতিহ্য, আমরা এই ঐতিহ্যকে বুকে ধারণ করে আমরা এই দিনটার জন্য অপেক্ষা করি। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ রাজু এবং আমি সঞ্জানা চৌধুরী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাংলা নববর্ষে খাবারের মেনুতেও থাকছে নানান পদ। সবজি ও ফলের বাজারে নগরবাসীর ভিড়, বরাবরের মতো এবারও চড়া দামের অভিযোগ। নতুন বছর বরণে কক্সবাজারে আসছে বিপুল সংখ্যক পর্যটক। নেওয়া হয়েছে নানা প্রস্তুতি, নিরাপত্তা দিতে সতর্ক ট্যুরিস্ট পুলিশ। তৃতীয় দফা ইউপি নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ইসির বৈঠক। সহিংসতা কমিয়ে আনতে নেওয়া হয়েছে নির্দেশনা, জানালেন সিইসি। জ্বালানি তেলের দাম কমলেও গণপরিবহনের ভাড়া কমানো নিয়ে অনিশ্চয়তা। আগ্রহী নন পরিবহন মালিকরা, সিদ্ধান্ত নেয়নি সরকার। এবং প্রতিশ্রুতি অনুযায়ী 2 সপ্তাহের টাকা পেলেন খুলনার পাটকল শ্রমিকরা। পুরো বকেয়ার দাবিতে ধর্মঘট অব্যাহত, অবরোধে খুলনার সঙ্গে ঢাকার সড়ক ও রেল যোগাযোগ বন্ধ। পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নিতে প্রস্তুত সারা দেশ। সবখানেই সাজ সাজরব। অসাম্প্রদায়িক এই প্রাণের উৎসবে গা ভাসাতে বাঙালিদের ব্যস্ততার যেন শেষ নেই। মাস জুড়ে নানা প্রস্তুতির শেষ মুহূর্তে এসেও ফুরসত মিলছে না এখনো। নাচে গানে বৈশাখকে আমন্ত্রণ জানানোর পাশাপাশি অশুভ শক্তিকে দূর করতে প্রতিবারের মতো এবারও থাকছে চারুকলার ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা। আর একটি মাত্র সূর্যোদয়ের অপেক্ষা, এরপরই নতুন দিন, নতুন স্বপ্নের শুরু। নববর্ষ আবাহন আর নতুন দিনকে সুরের মূর্ছনায় স্বাগত জানাতে প্রস্তুত রমনার বটমূল। ছায়ানটের প্রভাতী অনুষ্ঠানমালার মঞ্চ নির্মাণ সহ সব প্রস্তুতি সম্পন্ন। নতুন সাজে মেতে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা চত্বরও। মঙ্গল শোভাযাত্রার শেষ সময়ের প্রস্তুতি হিসেবে রঙে রঙে রাঙে তোলা হচ্ছে এখানকার প্রতীকগুলো। শোভাযাত্রায় ঠাঁই পাবে নদীমাতৃক বাংলার প্রতীক ময়ূরপঙ্খী নাও, সমৃদ্ধির প্রতীক হাতি, পাখি, হরিণ ছানা সহ নানা লোকজ অনুষঙ্গ ও কাঠামো। এবারে শোভাযাত্রার মূল প্রতিপাদ্য অন্তরমম বিকশিত করো অন্তরতর হে। প্রতীকী একরোখা সারের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে সব অপশক্তির বিরুদ্ধে জেগে ওঠার আহ্বান। আর সাম্প্রতিক সময়ে মা ও সন্তানের সম্পর্কে নানা সামাজিক অবক্ষয়ের ঘটনায় এবার শোভাযাত্রার বড় একটি অংশ জুড়েই ফুটিয়ে তোলা হবে মা সন্তানের সম্পর্ক। সব মিলে শেষ সময়ের প্রস্তুতি আর রঙের বর্ণিল আভায় যেন মাতোয়ারা চারুকলা চত্বর। পয়লা বৈশাখ ভোর পর্যন্ত কাজ চলে আর কি। যতক্ষণ না পর্যন্ত আমাদের মনে হচ্ছে কাজটা পারফেক্ট, তবে আমরা কাজ চালিয়ে যাব। নিজের মন থেকে উল্লাসে কাজটা করতেছি, দিনরাত অক্লান্ত পরিশ্রম করে। এবারে ময়ূরপঙ্খী নাও, পাখি, ঘোড়া, ষাঁড়, এরকম বিভিন্ন কিছু আছে। কালকে আসা হচ্ছে না, এই জন্য আজকে আসা, একটু ঘুরে দেখলাম। সরকারের পক্ষ থেকে মুখোশ পরে শোভাযাত্রায় অংশ নেওয়া নিষিদ্ধ করায় আয়োজকরাও সবাইকে তা মেনে চলার আহ্বান জানালেন। বিচ্ছিন্নভাবে কেউ যদি একটা পড়ে আসে আমরা কিছু সাধারণত বলি না, কিন্তু আমরা নিজেরা ওটা করি না। ওর ভিত্তিতে যদি কোনো সিদ্ধান্ত নিয়ে মানুষের জানের নিরাপত্তা দেওয়া যায় তাহলে আমাদের অসুবিধাটা কোথায়। তবে হাতে হাতে মুখোশ নিয়ে শোভাযাত্রায় অংশ নেওয়া যাবে। পহেলা বৈশাখ সকাল 9টায় চারুকলার সামনে থেকে শুরু হবে এই আয়োজন। মুখোশ পরা নিয়ে বিধিনিষেধ আছে সন্ধ্যার আগে বাসায় ফেরার তাগিদও। তারপরও সার্বজনীন বাঙালিয়ানায় মেতে ওঠার এই দিনে
সব অমঙ্গল আর অবক্ষয়কে তাড়িয়ে মঙ্গল শোভাযাত্রার মঙ্গল আলোকে হেসে উঠবে পুরো বাংলাদেশ। এমন প্রস্তুতি চলছে এই চারুকলা জুড়ে। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রার শেষ সময়ের প্রস্তুতির খবর জানাতে এই মুহূর্তে চারুকলা প্রাঙ্গণে আছেন রিপোর্টার দেবাশিস রায়। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দেবাশিস, একটি সূর্য যে সূর্যটির অস্ত যাওয়ার মাধ্যমেই বা সেই সূর্যটির অস্ত যাওয়ার মধ্য দিয়ে কিন্তু আসলে শেষ হবে 1422 বঙ্গাব্দের একটি পুরো বছর, এবং এই বছরটি শেষের পরপরই কিন্তু আমাদের আর কয়েক ঘন্টা পরেই পয়লা বৈশাখ অর্থাৎ নতুন বছরকে আহ্বান করার যে মুহূর্তটি একদম বছরের একদম শেষ প্রান্তে বা সমাপনীতে চলে এসেছে, সেই দিনটি আজকে চলছে। ঠিক এই মুহূর্তে আসলে বর্ষবরণের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু পুরো দমেই চলছে এই চারুকলা ইনস্টিটিউটে। এবং ঐতিহ্যবাহী এই চারুকলা ইনস্টিটিউটে কিন্তু বাংলার যে চিরায়ত লোকজ সংস্কৃতি, সেই লোকজ সংস্কৃতিগুলো অনুসরণ করেই সেই লোকজ সংস্কৃতিগুলো ফুটিয়ে তোলা হয় শোভাযাত্রার মাধ্যমে। এবং আপনারা জানেন যে শোভাযাত্রার মাধ্যমেই বাঙালির যে চিরায়ত সংস্কৃতি, যে নববর্ষকে বরণ করে নেওয়া, সেই নববর্ষকে বরণ করে নেওয়ার অনুষ্ঠানের মূল আকর্ষণই কিন্তু থাকে এই শোভাযাত্রা। আর এই শোভাযাত্রায় বাঙালির যে লোকজ সংস্কৃতি রয়েছে, সেই লোকজ সংস্কৃতির বিভিন্ন অনুষঙ্গ কিন্তু ফুটিয়ে তোলা হয় এই শোভাযাত্রায়। আপনারা ঠিক দেখতে পাচ্ছেন যে শোভাযাত্রার যে বিভিন্ন অনুষঙ্গগুলি রয়েছে, বিভিন্ন প্রতিকৃতিগুলো রয়েছে, সেই প্রতিকৃতিগুলো নির্মাণ বা সেগুলোর যে গড়ে তোলা, সেই কাজ কিন্তু একদম শেষ পর্যায়ে রয়েছে। আমরা ঠিক এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছি যে এখানে একটি 3টি পাখির একটি মূর্তি তৈরি করা হয়েছে। সেই পাখির আসলে এটি শান্তির প্রতীক হিসেবে পরিচিত। আমরা এখানে যারা আয়োজক রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, এবং পাশাপাশি আমরা এখানে আপনাদেরকে আরেকটু দেখাতে পারি যে বাঙালির যে আরেকটি বাঙালি সংস্কৃতির অন্যতম একটি অঙ্গ হচ্ছে আপনার সাম্পান নাও, সেই ময়ূরপঙ্খী নাও কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারছি। সেই ময়ূরপঙ্খী নায়ের কিন্তু অধিকাংশ কাজই শেষ হয়ে গেছে, এবং শেষ মুহূর্তে ঠিক কোন কাজটি এখন চলছে সেটি জানতে আসলে এখানে যারা নিরলস পরিশ্রম করে চলেছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলবো। শেষ মুহূর্তে আসলে এখন কোন কাজটি আপনারা করছেন? আচ্ছা, এখন অলমোস্ট 90% কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের রাতের মধ্যেই কাজটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে হচ্ছে আর এমনি অন্যান্য ডিপার্টমেন্টের সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে আর কি। ওয়াল পেন্টিং, তারপরে হচ্ছে আপনার মাস্ক, এগুলো কমপ্লিট হয়ে গেছে। জাস্ট স্ট্রাকচারের কিছু কাজ বাকি আছে। 90% কমপ্লিট হয়েছে, এটা রাতের মধ্যে হয়ে যাবে আমরা আশা করতেছি। ধন্যবাদ সঞ্জনা। আপনারা শুনলেন যে আসলে যে প্রতিকৃতিগুলো বা যে অনুষঙ্গগুলো এবার শোভাযাত্রায় ঠাঁই পাবে, সেই ঠাঁই পাওয়া অনুষঙ্গগুলির মধ্যে কিন্তু অধিকাংশ অনুষঙ্গেরই 90% কাঠামের কাজ শেষ হয়েছে। অর্থাৎ শেষ মুহূর্তের যে কাজগুলি চলছে, শেষ মুহূর্তের রঙের কাজ, তুলির আঁচড়, সেই কাজগুলো হয়তো বা দিনান্তে বা রাতের মধ্যেই শেষ হয়ে যাবে। এবং পাশাপাশি এখান থেকে জানানো হয়েছে যে আগামীকাল সকাল 9টায় এই শোভাযাত্রাটি চারুকলা থেকে যাত্রা শুরু করবে, এবং রূপসী বাংলার মোড় ঘুরে আবারও চারুকলায় এসে টিএসসি থেকে ঘুরে আবার চারুকলায় এসে শোভাযাত্রা শেষ হবে। সব মিলিয়ে কিন্তু শোভাযাত্রার আয়োজনের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু পুরোদমে এখানে চলছে, এবং বিকেল নাগাদ সেই প্রস্তুতি সম্পূর্ণরূপে শেষ হবে, এবং পুরোপুরি বৈশাখী আমেজেই কিন্তু এখানে যারা কাজ করছেন তারা তাদের কাজ শেষ করছেন। সব মিলিয়ে কিন্তু বৈশাখী আমেজ এখন পুরোপুরি ছড়িয়ে পড়েছে বিশ্ববিদ্যালয় এলাকা সহ চারুকলায়। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। সঞ্জনা। দর্শক, চারুকলা প্রাঙ্গণ থেকে ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রার শেষ সময় প্রস্তুতির খবর জানাচ্ছিলেন রিপোর্টার দেবাশিস রায়। পুরনো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করে নেওয়ার পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানে খোলা হবে নতুন হিসেবের হালখাতা। হালখাতা উৎসবের প্রস্তুতির শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন বন্দরনগরী চট্টগ্রামের বাইন্ডিং প্রতিষ্ঠানের কারিগররা। 150 বছরের পুরনো ঐতিহ্য মেনে ব্যবসায়িক প্রাণকেন্দ্র খাতুনগঞ্জ আসাদগঞ্জে বাংলা বছরের প্রথম দিন হালখাতা উৎসব পালন করেন ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। পহেলা বৈশাখ মানে হালখাতার ঐতিহ্যবাহী উৎসব। ব্যবসায়িক প্রতিষ্ঠানে হালখাতা খোলার যাত্রা শুরু হয় বৈশাখের প্রথম প্রহরে। লাল মলাটের পঞ্জিকা দেখেই পহেলা বৈশাখ উদযাপন করেন ব্যবসায়ীরা, আর লাল মলাটের হালখাতায় লিপিবদ্ধ করা হয় নতুন হিসাব। সকাল থেকে রাত পর্যন্ত এদিন দোকানে আসতে থাকেন দেনাদার ও পাওনাদাররা। আমন্ত্রিতদের মিষ্টি ও ফল দিয়ে এদিন আপ্যায়ন করা হয়। 100 বছরের এই ঐতিহ্য এখনো ধরে রেখেছে দেশের সর্ববৃহৎ পাইকারি বাজার খাতুনগঞ্জ, চাকতাই ও আসাদগঞ্জের ব্যবসায়ীরা। হালখাতা হচ্ছে বাৎসরিক ব্যবসায়ীদের 1 বছর পর ব্যবসায়ীদের তার লেনদেন গুছানো এবং তাদের সমস্ত হিসাব নিকাশ করা। লেনদেনগুলো খতিয়ান খাতাতে তুলতে হবে, কার কাছে কত পাচ্ছে, উনি কত দিচ্ছেন বাইরে সব। এই জন্য অবশ্যই 2-3 দিন আগে হালখাতাগুলো বুঝিয়ে দিতে হয়। আর শেষ মুহূর্তে হালখাতা প্রস্তুতে ব্যস্ত সময় পার করছেন বাইন্ডিং প্রতিষ্ঠানের কারিগররা। কাজের সব বেশি পয়লা বৈশাখ খাতা,
কিছু কাজ হয়ে গেছে, কিছু বাকি রয়েছে। আমরা সকাল 8টা থেকে রাত অর্থাৎ 3টা পর্যন্ত জেগে আপনার কাজ করি। পয়লা বৈশাখের এখন একটু কাজ আছে, এগুলো আমাদেরকে এখন বুঝাই দিতে হবে। তবে আধুনিকতার ছোঁয়ায় পুরনো এই ঐতিহ্য দিন দিন জৌলুস হারাচ্ছে। ব্যবসায়িক মন্দা ও প্রতারণা এই জন্য অনেকাংশে দায়ী বলে মনে করেন ব্যবসায়ীরা। বিগত সময়গুলোতে আমরা দেখেছি রাজনৈতিক সহিংসতার কারণে বারবার পথে জ্বালা পোড়ার কারণে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি। পাশাপাশি অর্থ প্রতারণার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচুর ব্যবসায়ী। নগরীতে 3,500-এর মতো ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে, যেখানে প্রতিদিন লেনদেন হয় 2,000 কোটি টাকার মতো। ব্যবসায়িক প্রাণকেন্দ্র খাতুনগঞ্জ, চাকতাই ও আসাদগঞ্জে এখনো মৌখিক চুক্তি বা বিশ্বাসের ভিত্তিতেই অনেক লেনদেন সম্পন্ন হয়। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। দর্শক, চট্টগ্রামের ব্যবসায়ীদের হালখাতার খবর আমরা শুনলাম। এবার পুরান ঢাকার ব্যবসায়ীদের ঐতিহ্যবাহী হালখাতা উৎসবের খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর শাখারী বাজারে আছেন আমাদের সহকর্মী সানমির রূপল। যাচ্ছি তার কাছে। রূপল, রাজু, এসো হে বৈশাখ এসো এসো, এই যে রবীন্দ্রনাথের কথাটি, সেই আহ্বান, বৈশাখকে আমন্ত্রণ জানানোর যে আহ্বান, সেই আহ্বানের সময় এখন কিন্তু শেষ হতে চলেছে। অর্থাৎ চৈত্র সংক্রান্তির আজকের এই দুপুরের প্রহরে এখন কিন্তু নতুন বছরকে স্বাগত জানানোর একদমই দোরগোড়ে এসে পৌঁছেছে নতুন বছরটি। আর সে কারণে নানান রকমের আয়োজন কিন্তু থাকছে এই চৈত্র সংক্রান্তিতে এবং আগামী দিনের কালকের দিনের যে নতুন বছর, সেই বছরটিকে বরণ করে নেবার জন্য। আর নতুন সেই বছরের জন্য হালখাতা উৎসব আছে এখানে। যেহেতু হিন্দু ধর্ম অবলম্বী লোকজনই বেশি, তাই বিভিন্ন রকমের পূজারও কিন্তু আয়োজন করা হয়েছে। এবং আজ কিন্তু চড়ক পূজা আছে বিকেলবেলা এবং কাল গণেশ পূজা। অর্থাৎ আপনি জানেন যে হিন্দুদের মধ্যে গণেশ হচ্ছে ব্যবসা বাণিজ্যের প্রতীক, তাদের সেই প্রতীক হিসাবে কিন্তু গণেশকে পূজা করা হয় এবং সেরকম আয়োজনও কিন্তু এখানে জমজমাট একটা অবস্থার মধ্যে থেকে চলছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে একটি দোকানে যে নতুন শাখা বা ঘরের যে নতুন নতুন জিনিসপত্র কেনা দরকার, সেই ধরনের আয়োজনও কিন্তু এই শাখারী বাজারের প্রত্যেকটি দোকানে সেই ক্রেতা সমাগম কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবং এই যে কালকের যে গণেশ পূজা আছে, বেশ একটু পর পরেই মোড়ে মোড়ে কিন্তু সেই গণেশ পূজার বিভিন্ন আয়োজন, সেই আয়োজনের জন্য ব্যবসায়ীরাও একত্রিত হচ্ছেন এবং এখানে সবাই সেই গণেশ পূজার জন্য যে আয়োজন আছে, সেই আয়োজনটি নির্বিঘ্ন করার জন্য তারা সচেষ্ট আছেন এবং আছেন আইন শৃঙ্খলা বাহিনীর লোকজনও। এবং হালখাতার এখানকার যে চিত্র, সেটি হচ্ছে গিয়ে বড় দোকানগুলোতে মূলত হালখাতা এখন হয়ে থাকে। অনেক ছোট দোকানগুলোতে হালখাতার সেই আয়োজনটি আগের মতো এখন হচ্ছে না। তবে তাঁতিবাজারের যে স্বর্ণের দোকানগুলো আছে, সেই স্বর্ণের দোকানগুলোতে কিন্তু বেশিরভাগ দোকানগুলোতে তারা হালখাতার আয়োজন করেছেন। এবং এরই মধ্যে ক্রেতা সাধারণদের যে আমন্ত্রণপত্র, সেই আমন্ত্রণপত্রটি পৌঁছে দেওয়ার কারণে তারা ক্রেতারাও কিন্তু বেশ উৎসাহিত যে কালকে নতুন খাতা খোলা হবে এবং নতুন লেনদেন তারা শুরু হবে এবং নতুন লেনদেনের পাশাপাশি তারা মিষ্টি মুখ করে নতুন বছরকে বরণ করবেন। সেই নতুন বছরকে বরণ করার এত বর্ণাঢ্য আয়োজনে তারা সঙ্গী থাকবেন। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই রাস্তাটির পুরো লোকালয়ে ঘিরে এখন কিন্তু এই আয়োজনকে কেন্দ্র করে এখন যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এবং যান চলাচল বন্ধ করে দেওয়ার ফলে মানুষজন হেঁটে এখান থেকে পার হচ্ছে। এবং এর যে হালখাতার যে আয়োজন এবং এই যে পূজা অর্চনার যে আয়োজন, সেই আয়োজনের পুরোটাই কিন্তু নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য এবং নতুন পুরনোকে ভুলে নতুনের সেই আহ্বান যেন সুন্দর হয়, আরো সাবলীল হয় এবং আরো বেশি শান্তিপূর্ণ হয়, সেই শান্তিপূর্ণ আহ্বান কিন্তু তাদের প্রত্যেকটি মানুষের চোখে মুখে বিরাজ করছে। এবং বেশিরভাগ দোকানগুলোতে এখন এই আয়োজন নতুন বছরের এবং হালখাতার যে আয়োজন, সেই আয়োজনটি হয়তো কালকে সকালবেলা থেকে শুরু হবে। আজ চলছে ধোয়া মোছা এবং পুরনোকে বিদায় দেওয়ার জন্য তো এখন পর্যন্ত তাঁতিবাজার থেকে আমার কাছে বর্ষবরণের খবরাখবর। দর্শক, বিশেষ করে হালখাতার খবর জানছিলাম আমাদের সহকর্মী সানমির রূপলের কাছ থেকে, জানাছিলেন পুরনো ঢাকার তাঁতিবাজার এলাকা থেকে। বৈশাখী কেনাকাটার খবরাখবর জানাতে এই মুহূর্তে রাজধানীর বেইলি রোডে আছেন আমাদের আরেক সহকর্মী কামরুল হাসান সবুজ। আমরা যাব তার কাছে, জানবো বেইলি রোডের যে শপিং মলগুলো, দোকানগুলো রয়েছে, সেখানে বৈশাখী কেনাকাটার কি খবর আছে তার কাছে। সবুজ।
রাজু, রাজধানীর বেইলি রোডে দাঁড়িয়ে আছে একটি পোশাকের দোকানে। তো বৈশাখের বর্ণিল রঙে সবাই মেতে উঠবে আগামীকাল সকাল থেকে। তো তার আগে সর্বশেষ মুহূর্তে কারোর কোনো কিছু বাকি থেকে গেল কিনা সেই কেনাকাটার সর্বশেষ সংযোজনটুকু কিন্তু কিনতে সকাল থেকে আমরা দেখেছি এখানে মানুষজন আসছেন, এবং সেই মানুষজন কিন্তু এইবার গরমকে প্রাধান্য দিয়ে কিন্তু তাদের পছন্দের কাপড়টি কিনছেন, অর্থাৎ কটন, সিল্ক, সেমি সিল্ক, এই কাপড়গুলো কিন্তু তারা এবার দেখছেন। এবং এই কাপড় কেনার ক্ষেত্রে কিন্তু এবার তারা, আমরা যতটা জেনেছি, সালোয়ার কামিজ বলেন, শাড়ি বলেন, ফতুয়া, টি শার্ট, সবকিছুতেই কিন্তু তারা দেশের যে নকশা করা দেশের যে কাপড় সেগুলোকে কিন্তু তারা প্রাধান্য দিচ্ছেন। এবং দামের ব্যাপারটা নিয়েও কিন্তু তারা বলেছেন আগে পছন্দ পরে দাম, অর্থাৎ পছন্দ মতো হয়ে গেলে কিন্তু দাম নিয়ে তারা বাকবিতনটা করছেন না, সেটা কিনে নিচ্ছেন। এবং এই যে তাদের যে ক্রেতার চাহিদাকে সামনে রেখে কিন্তু এবারও বেশ বড় পরিসরের যে প্রস্তুতি থাকে প্রত্যেকটা দোকানে, সেরকম প্রস্তুতি কিন্তু আমরা দেখেছি এই বেইলি রোডে প্রত্যেকটা দোকানে কিন্তু সেরকম প্রস্তুতি আছে। এবং যে ক্রেতা সমাগম এবং ক্রেতারা কিন্তু আসছে এবং বিভিন্ন দোকান কিন্তু তারা ঘুরছে, এবং সেই ঘুরে ফিরে কিন্তু তাদের যে পছন্দের যে কেনাকাটাটা সেই কেনাকাটাটা সেরে নিচ্ছে। এবং কেনাকাটা তাদের যে পছন্দ, এবং সেই বৈশাখে সবাই একই সাথে মিলবে, একই প্রাঙ্গণে যাবে, এবং সবাই সম পরিমাণ সবকিছু নিয়ে তারা একই যে বন্ধনে, সম্প্রীতির বন্ধনে আবার বৈশাখ উদযাপন করবে, তারই সর্বশেষ প্রস্তুতির জন্য তারা কিন্তু এখানে আসছে এবং তাদের পছন্দের পোশাকটি কিনছে। তো রাজু, রাজধানীর বেইলি রোড থেকে এই মুহূর্তে যে কেনাকাটার এই ছিল। রাজু। সহকর্মী কামরুল হাসান সবুজ জানাচ্ছিলেন বৈশাখী কেনাকাটার খবর। নতুন বাংলা বছরে নতুন পোশাক ও নতুন স্বাদের সাথে প্রতিটি ঘরে থাকে ভালো খাবারের আয়োজন। নববর্ষে অতিথি আপ্যায়নে বিদায়ী বাংলা বছরের শেষ দিনে সবজি ও ফল কিনতে কাঁচা বাজারে এখন নগরবাসীর ভিড়। ক্রেতাদের চাহিদা পূরণে বাজারেও ছিল বিভিন্ন দেশীয় সবজি ও ফলমূলের সমাহার। তবে নববর্ষের আগে সবকিছুর চড়া দামে কিনতে হচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। সব জীর্ণতা মুছে নতুন বাংলা বছরকে বরণে প্রস্তুত নগরবাসী। বছরের প্রথম দিনে হরেক রকম বাঙালি খাবার ছাড়া নববর্ষের আনন্দ যেন পূর্ণ হয় না। সেই আয়োজনে থাকে দেশীয় সবজি দিয়ে তৈরি নিরামিষ খিচুড়ি, ভর্তা সহ নানা পদের খাবার। এছাড়া চৈত্র সংক্রান্তি উপলক্ষে বিশেষ পাচন সহ ঐতিহ্যবাহী খাবার প্রস্তুতের জন্য শেষ মুহূর্তের কেনাকাটায় কাঁচাবাজারে ছিল ক্রেতাদের ভিড়। আগামীকাল যে নতুন বছর শুরু হবে ওই দিনে একটু সবাই ফ্যামিলি সবাই একসঙ্গে মিলে খাওয়া দাওয়া হবে, ভর্তা করব। যত ধরনের তরকারি আছে সবগুলো তরকারি দিয়ে মানে একটা নিরামিষ রান্না করা হবে। এটা চৈত্র সংক্রান্তিতে সাধারণত খায়, এবং আজকে প্রথম তিতার ডাল খায় বা পাট শাক খায়। আত্মীয় স্বজন অনেক আসে, সবাই নিরামিষটা বেশি পছন্দ করে। ওরা দুপুরবেলা নিরামিষ খিচুড়ি, তারপরে একটু হাঁসের মাংস। বৈশাখের আগে দাম বেড়ে যাবার অভিযোগ ক্রেতাদের। এরপরেও বছরের প্রথম দিনে পরিবারের সদস্যদের সাথে ভালো খাবার খেতে সবারই চেষ্টা ছিল সাধ্য অনুযায়ী কেনার। বাজারের যা চড়া অবস্থা, তারপর মাথা নষ্ট হয়ে যাচ্ছে, তারপর কিনতেছি, নতুন বছর কিনতে হবে, খেতে হবে। দাম বেশি, এই পয়লা বৈশাখ উপলক্ষে আমরা একটু লই, ওরাও বেশি রাখে। বাজারে এসে যে অবস্থা, মানে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। চৈত্রের তপ্ত গরমে বৈশাখী আয়োজনে আহারের স্বস্তি পেতে খাবারের তালিকায় যোগ হয়েছে ফল। কাঁচা আম, তরমুজ, লেবু, বেল, কাঁঠাল, শসা সহ দেশীয় ফলের বিক্রিও তাই বেশ জমজমাট। গরমের দিন পহেলা বৈশাখ, শুরুতেই ফল মল খেয়ে আমরা একটু ঠান্ডা থাকার জন্য চেষ্টা করব, এই গরমের থেকে নিস্তার পাওয়ার জন্য। গরমে বাচ্চাদের শরবত দিব, কাস্টার্ড বানাবো, তারপর হচ্ছে ডেজার্ট খাওয়াবো বাচ্চাদের খাওয়ার পরে। বর্ণিল উৎসবের সাথে নানা আয়োজনের নতুন বছরে খাবারেও থাকবে বাঙালি ঐতিহ্য। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। পয়লা বৈশাখ উদযাপনে কক্সবাজারে আসছে বিপুল সংখ্যক পর্যটক। পর্যটকদের কথা বিবেচনা করে বছরের প্রথম দিনটি রাঙাতে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানের। নববর্ষকে স্বাগত জানাতে নতুন সাজে সেজেছে সমুদ্র শহর। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। কোনো উপলক্ষ হলেই এখানে ভিড় বাড়ে পর্যটকদের। আর পহেলা বৈশাখ হলে তো কথাই নেই। এজন্য নিজের প্রতিষ্ঠানকে নানা সাজে সাজানোর কাজে ব্যস্ত সময় পার করছেন পর্যটন সংশ্লিষ্টরা। একই সঙ্গে নানা অনুষ্ঠান আয়োজনের কারণে উৎসবের রূপ নেবে পর্যটন শহর। ইতিমধ্যে অগ্রিম বুকিং হয়ে গেছে 4 শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্টের কক্ষ, যা বিপুল সংখ্যক পর্যটক আগমনেরই ইঙ্গিত। কুষ্টিয়া থেকে লালন একাডেমির বাউল সঙ্গীত আনছি, যেটা 3 দিন ব্যাপী তারা এখানে সুন্দর একটা পরিবেশনা করবেন। এবার আমরা আমাদের যারা গেস্ট আছে তাদেরকে চমক দিতে চাই।
এবং সে অনুযায়ী আমরা আমাদের প্রোগ্রাম ব্যাপকভাবে সাজিয়েছি। পর্যটকদের কথা বিবেচনা করে আমরা পহেলা বৈশাখের জন্য বিনোদনের কনসার্ট আয়োজন করছি। আবাসিক হোটেল মালিকদের নেতার দাবি, ভিন্ন মাত্রিক আয়োজনের কারণে এবার বৈশাখ হবে কক্সবাজারে আগত পর্যটকদের জন্য স্মরণীয় দিন। সাংস্কৃতিক সন্ধ্যা থেকে শুরু করে বর্ণাঢ্য র্যালি সহ প্রত্যেকটা হোটেলেই কিছু না কিছু প্রোগ্রাম রয়েছে। আমরা আশা করব কক্সবাজারে এবার যারা পহেলা বৈশাখ উদযাপন করার জন্য আসবেন তাদের প্রত্যেকের কাছেই এই উৎসবটা এবার স্মরণীয় হয়ে থাকবে। টুরিস্ট পুলিশের কর্মকর্তা জানালেন, পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। পহেলা বৈশাখ উপলক্ষে আমাদের যে টার্গেট হচ্ছে আমরা সিভিল পোশাকে পুলিশ সদস্যদের বেশি বাড়াবো, যেন তিক্ত অভিজ্ঞতার শিকার না হয়। পাশাপাশি আমরা 4টা মোটরসাইকেল, একটা সাইক্লোন পার্টি রাখবো, আর একটা আমাদের পিকআপে করে একটা টহল পার্টি থাকবে। আর অ্যাজ ইউজুয়াল যে ফোর্স 24 ঘন্টা কাজ করে তারা ঠিক কাজ করে যাবে। পহেলা বৈশাখে শুধু পর্যটন কেন্দ্রিক নয়, পাশাপাশি জেলা প্রশাসন, বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। সময় সংবাদ, কক্সবাজার। দুপুরের সময় আরো থাকছে। ময়মনসিংহে গোপন বৈঠকের সময় 4 জেএমবি সদস্য আটক। বোমা তৈরির সরঞ্জাম ও জিহাদি বই উদ্ধার। পহেলা বৈশাখে নাশকতার উদ্দেশ্য ছিল দাবি পুলিশের। প্রথম ও দ্বিতীয় দফা নির্বাচনের অভিজ্ঞতা থেকে আগামী নির্বাচনগুলোতে সহিংসতামুক্ত করতে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ কথা বলেন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সকাল থেকে 2 ঘণ্টা এ বৈঠক চলে। বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার বলেন, প্রার্থীরা যাতে মনোনয়নপত্র নির্বিঘ্নে ওঠাতে ও জমা দিতে পারেন সেজন্য ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। বৈঠকে নির্বাচন কমিশনার বৃন্দ, পুলিশ মহাপরিদর্শক, র্যাব মহাপরিচালক, বিজেপি মহাপরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগামী 23 এপ্রিল সারা দেশে 711টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। গত 22 মার্চ প্রথম দফা এবং 31 মার্চ দ্বিতীয় দফা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মানুষ মারা যাচ্ছে, এটা 2 ধরনের জিনিস। একটা হচ্ছে সহিংসতা হয়, গ্রামের মধ্যে দলীয় মারামারি হয়। আইন শৃঙ্খলা বাহিনীর গুলিবর্ষণে যে জায়গায় জানমালের ক্ষতি হয় সেটা আলাদা জিনিস। সেগুলিতে আপনারা জানেন যে ইনকোয়ারির ব্যবস্থা আছে, প্রত্যেকটা ঘটনায় তদন্ত করা হয়। অতীতের 2টি ফেজের যে নির্বাচন সম্পন্ন হয়েছে তার ভিত্তিতে আমরা আরও কি অধিকতর কার্যকরী পদক্ষেপ নেওয়া যায় যাতে করে আরো সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন গ্রহণ করা সম্ভব হয়, এ বিষয়ে আমরা আলাপ আলোচনা করেছি। বিজিবির মহাপরিচালকের র্যাঙ্ক ব্যাচ মেজর জেনারেল থেকে লেফটেন্যান্ট জেনারেলে উন্নীত করার দাবি জানানো হয়েছে। সকালে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদর দপ্তর পিলখানায় সেক্টর কমান্ডার্স কনফারেন্স থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এই দাবি জানানো হয়। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী দাবিগুলো বাস্তবায়নে পদক্ষেপ নেয়ার কথা জানান। বিএসএফ এর যিনি ডিজি, উনি 3 তারকা বিশিষ্ট পদবীধারী একজন অফিসার, আর আমাদের বর্ডার গার্ড বাংলাদেশের ডিজি 2 তারকা বিশিষ্ট পদবীধারী অফিসার। ভারতে মেজর জেনারেল পদবীর অফিসারদেরকে সাধারণত যুগ্ম সচিব হিসাবে গণ্য করা হয়, কিন্তু আমাদের দেশে কিন্তু মেজর জেনারেল পদবীর অফিসাররা সচিব পর্যায়ে। এখানে অনেক সময় দেখা যায় যে বিজেপি মহাপরিচালকের যে পদমর্যাদা বা সম্মান সেটা সঠিকভাবে তারা গণ্য করতে পারে না। গত মাসে স্যার আমাদের 2টা সৈনিককে আমরা কিন্তু টাইমলি স্যার ইভ্যাকুয়েট করতে পারি নাই, তারা মারা গেছে স্যার। এটা কিন্তু আমাদের ট্রুপসের কিন্তু মনোবলে ভীষণভাবে এফেক্ট করে স্যার। আমাদের যদি থাকে স্যার তখন কিন্তু আমরা রিস্ক নিতে পারবো, যেটা হলো অন্য বাহিনীর হেলিকপ্টার হলে তারা কিন্তু ওই রিস্কটা নিবে না স্যার। বিএসএফ এর সঙ্গে আপনারা তুলনা করেন না, বিএসএফ তো বিরাট বাহিনী, সেটা বাদ দেন। আপনাদের র্যাঙ্ক বেস আপনাদের হবে, এইটা হলো কথা। এয়ারফোর্স নেভির হয়েছে, আপনাদেরটা হওয়া উচিত আমি মনে করি। বাংলাদেশের রিজার্ভের অর্থ ফিলিপিন্সে পাচারের সঙ্গে আরসিবিসির আরো 2 কর্মকর্তা জড়িত বলে দাবি করেছেন ব্যাংকটির জুপিটার শাখার সাবেক ব্যবস্থাপক মায়াদি গুইতো। তারা হলেন আরসিবিসির আঞ্চলিক বিপণন কর্মকর্তা ব্রিগিত্তে ক্যাপেনা ও নির্বাহী সহসভাপতি রাউল তান। গতকাল সিনেটে দুর্নীতি বিরোধী ব্লু রিবন কমিটির 5ম শুনানিতে মায়া এ তথ্য জানান। এদিকে রেমিটেন্স প্রতিষ্ঠান ফিলিরেমের কাছে থাকা রিজার্ভের অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে আশা প্রকাশ করেছেন ফিলিপিন্সে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত।
ফিলিপিন্সে বাংলাদেশের রিজার্ভ পাচারের ঘটনায় সবার চোখ এখন আরসিবিসির জুপিটার শাখার বরখাস্ত হওয়া ব্যবস্থাপক মায়া সান্তোস দেগুইতোর দিকেই। ব্যাংকে 4টি ভুয়া অ্যাকাউন্ট খোলা, ডলার পাঠিয়ে ফিল্ডেম থেকে পেস্তো রূপান্তর, এমনকি চীনা ব্যবসায়ী কিমংয়ের ক্যাসিনোতে অর্থ পৌঁছে দেওয়া সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে মায়ের বিরুদ্ধে। কিন্তু সিনেটের দুর্নীতি বিরোধী ব্লু রিবন কমিটির 5ম দফা শুনানিতে মঙ্গলবার অর্থ পাচারের ঘটনায় জড়িত আরো 2 নতুন চরিত্রকে হাজির করেন মায়া দেগুইতো। তারা হলেন আরসিবিসির আঞ্চলিক বিপণন কর্মকর্তা ব্রিগিত্তে ক্যাপেনা ও নির্বাহী সহসভাপতি রাউল তান। গেল 5 ফেব্রুয়ারি আরসিবিসির জুপিটার শাখায় $8 কোটি 10 লাখ জমা হওয়ার পর মায়া এই দুজনকেই বিষয়টি জানিয়েছিলেন বলে দাবি করেছেন তিনি। কিন্তু তারা কোনো ব্যবস্থা না নেয় ব্যাংকের কাস্টমার রিলেশন অফিসার অ্যাঞ্জেলা তোরেসকে বাংলাদেশ ব্যাংকে এই ঘটনায় ইমেল পাঠানোর পরামর্শ দেন মায়া। আমার ব্যাংকের কর্মকর্তারা রিজার্ভের অর্থের বিষয়ে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত নেয়নি। ইতিমধ্যে এই অর্থ পেসোতে রূপান্তর করে ব্লুমবেরি রিসোর্ট এবং ইস্টার্ন হাওয়াই লেজার কোম্পানিতে পাঠানোর জন্য আমাকে ফোন করেন কিম। আর 5 ফেব্রুয়ারির পরের 3 দিন ফিলিপিন্সের সরকারি ছুটি থাকায় ব্যাংকের সেটেলমেন্ট ডিপার্টমেন্ট থেকে এই অর্থের লেনদেন বন্ধের অনুরোধ আসে 9 ফেব্রুয়ারি। কিন্তু ততক্ষণে সেই অর্থ কিম তার ক্যাসিনোতে নিয়ে যায়। চীনা ব্যবসায়ী কিমংয়ের 2টি ক্যাসিনো ছাড়াও রিজার্ভের অর্থের কিছু অংশ এখনো আরেক অভিযুক্ত ব্যবসায়ী উইলিয়াম গো এবং ফিল্ডরামের কাছে রয়েছে বলে দাবি করেছেন মায়া। এদিকে ফিল্ডরামের কাছে থাকা অর্থ ফেরত পাওয়ার বিষয়ে আশা প্রকাশ করেছেন ফিলিপিন্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। যেহেতু ফিলিপিন্সের সিনেট শুনানিতে ফিল্ডরামের কাছে $1 কোটি 70 লাখ থাকার কথা উঠে এসেছে, সুতরাং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ এই অর্থ ফেরত পাবে বলে আশা করছি। এর আগে আরসিবিসি দোষী প্রমাণিত হলে বাংলাদেশের রিজার্ভের পাচার হওয়া অর্থের একটি নির্দিষ্ট অংশ $5 কোটি ফেরত দেওয়ার জন্য বোর্ড সদস্যদের অনুরোধ করবেন বলে আশ্বাস দেন ব্যাংকটির প্রেসিডেন্ট লরেন্সো তান। এজি মাহমুদ, সময় সংবাদ। ঢাকা মহানগর আওয়ামী লীগের নতুন কমিটিকে সংবর্ধনা জানিয়েছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিভিন্ন সাংগঠনিক ইউনিট। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তরের সভাপতি KM রহমতুল্লাহ, সাধারণ সম্পাদক সাদেক খান এবং দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ। গুলশান ইউথ ক্লাব মাঠে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে নতুন নেতৃবৃন্দ দলের কর্মকাণ্ডকে আরো গতিশীল করতে সকল নেতাকর্মীকে একযোগে কাজ করার আহ্বান জানান। সেই সঙ্গে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে জনগণের কাছে তুলে ধরতে নেতাকর্মীদের সক্রিয় থাকার তাগিদ দেন। জ্বালানি তেলের দাম কমলেও গণপরিবহনের ভাড়া কমানো নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। জনসাধারণের উদ্বেগের কারণ, বিভিন্ন সময়ে পরিবহনের ভাড়া বাড়ার নজির থাকলেও কমেনি ভাড়া। পরিবহন মালিকরাও এ ব্যাপারে আগ্রহী নন। এমনকি সংশ্লিষ্ট সরকারি সংস্থাও এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। ইশরাত জাহানের রিপোর্ট। তেলের দাম কমে তাহলে ভাড়া, বাস ভাড়া, পরিবহনের ভাড়া কমবে। যারা তেল ব্যবহার করছেন বিশেষ করে ট্রান্সপোর্টগুলো এবং ভেসেলে অর্থাৎ গুডস ক্যারিং এ বাংলাদেশের নৌ পরিবহনের জায়গাও ভাড়া কমার একটা সম্ভাবনা থাকবে। জ্বালানি তেলের দাম কমলে যৌক্তিকভাবে গণপরিবহনের ভাড়াও কমার কথা। অবাক ব্যাপার হলো 2 মন্ত্রীর আশ্বাসের পরও সাধারণ মানুষ তেমন একটা ভরসা পাচ্ছেন না। তাদের মতে জ্বালানি তেলের দাম কমানোর সুবিধা শুধু পরিবহন মালিকরাই পাবেন। তেলের দাম বাড়ে তখন একদিনেই বেড়ে যায়, আর যখন কমে তখন এইটা আবার বাস্তবায়ন হতে যে কি হয় সেটা আমাদের যথেষ্ট সন্দেহ আছে। গতবারে 5 টাকা বাস ভাড়া বেড়ে থাকে, কমলে সর্বোচ্চ 1 টাকা বা 2 টাকা কমবে, কিন্তু ওই 5 টাকার পরিমাণ কমবে না। কোনো জিনিসের দাম একবার বাড়লে তো আর কমে না, এটা তো গভর্নমেন্ট যতই কমাক না কেন। একটা সিন্ডিকেট আছে, মালিক পক্ষ এবং সরকারের আমলা এবং আরো যারা বিআরটির অথরিটি আছে। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বলছে জ্বালানি তেলের দাম কমলে পরিবহনের ভাড়া সমন্বয় করা হবে। তবে এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান বিআরটি এর চেয়ারম্যান। কে কি বলবে সেটা বড় কথা না, আগে প্রজ্ঞাপন হোক কত টাকা কমতেছে সেই বিষয়ে আমাদের প্রচলিত নিয়ম বিধিবিধান অনুসারে আমরা ব্যবস্থা নেব। আর বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব বলছেন জ্বালানি তেলের মূল্যের সাথে ভাড়া সমন্বয় করতে গেলে পরিবহন মালিকদের লোকসান গুনতে হবে। জ্বালানি তেলের দাম কমানোর পর আমরা এই বিষয়ে চিন্তা ভাবনা করব। যত টাকা কমবে তত পয়সা যদি কমে তাহলে সেখানে উল্টা লোকসান দিতে হবে। তারপরও তেলের দাম কত কমানো হয় সে হারে বিবেচনা করে
অবশ্যই আমরা আলাপ আলোচনার মাধ্যমে যতটুকু সম্ভব আমরা কমাবো। বিগত সময়ে জ্বালানি তেলের দাম কমার পর পরিবহন মালিকরা ভাড়া কমানোর প্রতিশ্রুতি দিলেও বাস্তবে সেটা কার্যকর হয়নি। তাছাড়া ভাড়া কমানোর সিদ্ধান্তের পর তা কার্যকর করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কখনো আন্তরিক ভূমিকা পালন করেনি বলেও অভিযোগ রয়েছে। ইশরাত জাহান, সময় সংবাদ, ঢাকা। কারখানার অ্যাকাউন্টে 2 সপ্তাহের টাকা পৌঁছালেও পুরো টাকা না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। প্রতিমন্ত্রীর অনুরোধের পরও 5 দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন তারা। তৃতীয় দিনের মতো চলা অবরোধে খুলনার সঙ্গে ঢাকার সড়ক ও রেল যোগাযোগ বন্ধ রয়েছে। গত কয়েকদিনের মতো আজ সকালেও নগরীর খালিশপুর থেকে একটি মিছিল বের করেন শ্রমিকরা। মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে নতুন রাস্তা মোড়ে গিয়ে সড়ক অবরোধ করেন তারা। এ সময় বকেয়া বেতন পরিশোধে 600 কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেয়া হলেও পুরো টাকা হাতে না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান শ্রমিকরা। টানা ধর্মঘটে রাষ্ট্রায়ত্ত 7টি পাটকলে 10 দিন ধরে সব ধরনের উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। সরকারের কাছে দুরন্ত আহ্বান জানাই যে আমাদের পয়সা অতি নিকালে যদি না দেওয়া হয় আমরা আত্মহত্যা হলেও আমরা এখানে জীবন দিয়ে শেষ হয়ে যাব, বাড়ি ঘরে আর ফিরে যাব না। কাজ করছি, শ্রম দিচ্ছি, সেটা পাবো, সেটা চাচ্ছি। কিন্তু আমাদের বহুবার আশ্বাস দিয়ে আমাদের সাথে মুনাফিকি করছে আমাদের নেতৃবৃন্দ, আমাদের আহ্বায়ক সাহেব যতক্ষণ না আমাদেরকে এই মাঠ ছাড়তে বলবেন ততক্ষণ আমাদের অবরোধ চলবে চলবে চলবে। আইপিএল এর খবর। দুর্দান্ত জয়ে আসর শুরু করা কলকাতা নাইট রাইডার্স মাঠে নামতে যাচ্ছে নিজেদের দ্বিতীয় ম্যাচে। কেকেআর এর প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। কলকাতার ইডেন গার্ডেন্সে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। দিল্লি ডেয়ার ডেভিলসের বিপক্ষে দাপুটে জয়ে আসর শুরু করেছে 2 বারের চ্যাম্পিয়ন কেকেআর। অন্যদিকে ঠিক উল্টো অভিজ্ঞতা হয় বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাইয়ের। পুনে সুপার জায়ান্টসদের কাছে একরকম বিধ্বস্ত হয় তারা। তবে রোহিত শর্মার দল সেই হার ভুলে ঘুরে দাঁড়াতে চায়। প্রথম ম্যাচ না খেলা সুনীল নারায়ণ দলের সাথে মঙ্গলবার যোগ দিলেও এ ম্যাচে খেলার সম্ভাবনা নেই। সাকিব আল হাসানকে এ ম্যাচেও থাকতে হবে ডাগ আউটে, কেননা উইনিং কম্বিনেশন নিয়ে মাঠে নামবে গৌতম গম্ভীরের দল। ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া থেকে 4 জেএমবি সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় বোমা তৈরির সরঞ্জাম ও জিহাদি বই উদ্ধার করা হয়। পুলিশ জানায় গতকাল রাতে দাপুনিয়া এলাকার একটি বাড়িতে নাশকতার পরিকল্পনা চলছে এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে আলমগীর, জাহাঙ্গীর, হাসান আলী ও বিল্লাল হোসেন নামে 4 জেএমবি সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী আলমগীরের ঘর থেকে বোমা তৈরির সরঞ্জাম সহ জিহাদি বই উদ্ধার করা হয়। পরে এ বিষয়ে কোতোয়ালি মডেল থানায় পুলিশ বাদী হয়ে 2টি মামলা করে। পহেলা বৈশাখে নাশকতার জন্যই জেএমবি সদস্যরা বৈঠক করছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। অভিযানকালে তাদের কাছ থেকে নাশকতা করার জন্য যে বোমা তৈরি করার যে সরঞ্জাম সেগুলাও আমরা উদ্ধার করি এবং আমরা 4 জন জেএমবি সদস্যকে গ্রেপ্তার করি এবং বাকি আরো ছিল সাথে, তারা পালিয়ে যায় এবং তারা আমাদের কাছে স্বীকার করেছে, আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল যে তারা জেএমবি সদস্য এবং ধৃত যারা আছে তারাও স্বীকার করেছে যে তারা জেএমবি সদস্য। আমরা প্রাথমিকভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যেটা পেয়েছি, পয়লা বৈশাখ তারা একটা নাশকতার পরিকল্পনা ছিল। দুপুরের সময় আরো থাকছে। ভারত জুড়ে তীব্র দাবদাহে বিভিন্ন রাজ্যে খরা। ভুবনেশ্বরে সর্বোচ্চ রেকর্ড তাপমাত্রা প্রায় 46 ডিগ্রি সেলসিয়াস। সব স্কুল বন্ধ ঘোষণা। ঢাক ঢোল বাজিয়ে সিরাজগঞ্জে চৈত্র সংক্রান্তি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। এদিকে কুষ্টিয়ায় বসন্তের শেষ দিনকে বিদায় জানিয়ে বিভিন্ন মন্দিরে অনুষ্ঠিত হয়েছে বান পূজা। সকালে প্রভাতী সংঘের আয়োজনে সিরাজগঞ্জ শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে চৈত্র সংক্রান্তির র্যালি বের করা হয়। ঢাক বাজিয়ে ঋতুরাজ বসন্তের শেষ দিনটিকে বিদায় জানান সবাই। চৈত্র সংক্রান্তি উদযাপনের মধ্যে দিয়ে পুরনো বছরকে বিদায় জানাতে র্যালিতে অংশ নেন সব বয়সী মানুষ। রাত 12টা থেকে জেলার মন্দিরগুলোতে ভিড় করেন সন্ন্যাসী ও সনাতন ধর্মের অনুসারীরা।
এ সময় কপালে তিলক আর শরীরে রং মেখে কাঁটাভাঙা উৎসব পালন করেন তারা। একই সাথে চলতে থাকে পূজা অর্চনা। বছর শেষে শান্তি ও বৃষ্টির আশায় বান পূজা করে থাকে সনাতন ধর্মাবলম্বীরা। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত সনাতন ধর্মাবলম্বীরা রীতি অনুযায়ী বান দেবতার পূজা করেন। উত্তরের জনজীবন অসহ্য করে তুলেছে চৈত্রের শেষে কাঠফাটা রোদ। প্রখর রোদ আর তীব্র গরম থেকে বাঁচতে একটু শীতল ছায়া, ঠান্ডা পানি আর মৌসুমি ফলই রংপুর অঞ্চলের মানুষের এখন ভরসা। গরমের কারণে শিশু ও বৃদ্ধরা আক্রান্ত হচ্ছেন নানা রোগে। অন্যদিকে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে। শাকিল মাহমুদের ক্যামেরায় মানিক সরকারের রিপোর্ট। তীব্র গরম আর খা রোদে পুড়ছে রংপুর অঞ্চল। বইছে গরম বাতাস, বাতাসের সাথে উড়ে আসা ধুলোবালি যেন আগুনের ফুলকি হয়ে ফুটছে মানবদেহে। শান্তি নেই ঘরে, পথ চলা দেয় রাজপথে। কাঠফাটা রোদে চিলচাতকের মতো হাসপাশে ওষ্ঠাগত মানুষের প্রাণ। খেটে খাওয়া শ্রমজীবীরা বিপর্যস্ত। দুপুরের পর অনেকটা ফাঁকা হয়ে যাচ্ছে নগরের রাস্তাঘাট। রোদ উঠতেছে, এই গরমের কারণে কামাইও মনে করেন যে সেইভাবে বেশিটা হইতেছে না। রোদে গাড়ি চলাইলে শরীরে দুর্বল হয়ে যায়। গরম হোক যাই হোক আমাদের কর্ম করতে হবে। গরমের কারণে বেচা বিক্রি নাই। আবহাওয়ার এই বৈরিতা আর তাপমাত্রার অস্বাভাবিকতা আরো বেড়ে মৃদু তাপদাহের আশঙ্কা করছে রংপুর আবহাওয়া অফিস। বাংলাদেশের বেশ কিছু জায়গাতে মৃদু তাপপ্রবাহ এবং যেটা পরবর্তীতে মাঝারি শ্রেণীর তাপপ্রবাহ চলার সম্ভাবনা আছে। যদিও রংপুরের টেম্পারেচার আমাদের আশেপাশে ডিস্ট্রিক্টের টেম্পারেচার থেকে অনেক ভালো, কম্পারেটিভ উইথ রাজশাহী টেম্পারেচার প্রায় 41, যশোরের টেম্পারেচার 41, রংপুরে 38। তীব্র রোদ আর গরমের কারণে দেখা দিয়েছে রোগবালাই। বিশেষ করে শিশু এবং বৃদ্ধরা আক্রান্ত হচ্ছে ডায়রিয়া, শ্বাসকষ্ট সহ নানা পীড়ায়। একবার ঠান্ডা একবার গরম, এর জন্য কিন্তু আমাদের শ্বাসতন্ত্র ইনফেকশনজনিত রোগ, প্রদাহজনিত রোগ, নিউমোনিয়াজনিত রোগের সংখ্যা খুব বেড়ে গেছে। শেষ রাতে যে একটু ঠান্ডা হয় তখন যেন ঠান্ডা প্রোটেকশন আমরা নিতে পারি এবং দিনের অতিরিক্ত তাপ যেন অ্যাভয়েড করি। অসহ্য এই গরম থেকে বাঁচতে একটু শীতল ছায়া আর ঠান্ডা কিছুর পেছনে ছুটছে মানুষ। মানব জীবন নাভিশ্বাসে উঠলেও মৌসুমি ফল বিক্রেতাদের যেন পোয়াবারও। প্রচুর রোদ, এই কারণে পানির পিপাসা লাগছে, যে একটু তরমুজ খেয়ে পিপাসাটা নিবারণ করি। গরম বেশি হওয়ার কারণে আমাদের মালের প্রতি চাহিদা হয়েছে একটু। গত এক সপ্তাহ ধরে এখানকার গড় তাপমাত্রা 34 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করছে। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। ভারত জুড়ে তীব্র দাবদাহের কারণে দেখা দিয়েছে চরম দুর্ভোগ। টানা কয়েক মাসের অনাবৃষ্টিতে বিভিন্ন রাজ্যে বিরাজ করছে প্রচণ্ড খরা। উড়িষ্যার ভুবনেশ্বরে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 46 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। তীব্র গরমে আগামী 20 এপ্রিল পর্যন্ত রাজ্যটির সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশটিতে অন্যান্য বছর কয়েক সপ্তাহের খরার পরপরই বর্ষা মৌসুম শুরু হলেও এবার বেশ আগেভাগেই দাবদাহ দেখা দিয়েছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর। টানা কয়েক মাস ধরে বৃষ্টি না হওয়ায় মহারাষ্ট্র, গুজরাট, হরিয়ানা, রাজস্থানের দক্ষিণ পশ্চিমাঞ্চল, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের বিভিন্ন জেলা। এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রের লাটুরে। সোমবার কেন্দ্রীয় সরকারের উদ্যোগে সেখানে ট্রেনে করে পানি সরবরাহ করা হয়। এছাড়াও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এছাড়াও পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায়ও চলছে দাবদাহ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খবর। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাট্রিকে ভলফসবুর্গকে 3-0 গোলে হারালো রিয়াল মাদ্রিদ। 3-2 গোলের অগ্রগামিতায় সেমিতে পা রাখল রিয়াল। অন্যদিকে পিএসজিকে 1-0 গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপিয়ান ক্লাব শ্রেষ্ঠত্বের আসরে সেমিতে উঠল ম্যান সিটি। বার্নাব্যুতে প্রথম লেগে 2-0 গোলে পিছিয়ে থেকে মাঠে নামে রিয়াল। ভলফসবুর্গকে তাই শুরু থেকেই চাপের মুখে রাখে রোনালদো, বেনজেমারা। আগের দিনই হুঙ্কার দেন রাতটাকে নিজের করে নেবেন এই পর্তুগিজ। 15 ও 17 মিনিটে দুটি গোল করে প্রতিশ্রুতি রক্ষার ইঙ্গিত দেন রোনালদো। এরপর ম্যাচের 77 মিনিটে তৃতীয় গোলটি করে নিজের কথা রাখেন CR7।
2 লেগ মিলিয়ে 3-2 গোলে জয় নিয়ে টানা ষষ্ঠবারের মতো সেমিতে পা রাখেন মাদ্রিদিস্তানরা। অন্য ম্যাচে এতিহাদে প্রথমবারের মতো সেমিতে ওঠার মিশনে পিএসজির মুখোমুখি হয় ম্যানচেস্টার সিটি। 30 মিনিটেই এগিয়ে যাবার সুযোগ হাতছাড়া করে সিটিজেনরা। পেনাল্টি মিস করেন সার্জিও অ্যাগুয়েরো। এরপর 76 মিনিটে স্বাগতিকদের উৎসবের উপলক্ষ এনে দেন বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনি। 1-0 গোলে জয় পায় ম্যান সিটি। দুপুরের সময় এই পর্যায়ে শিশু সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। বাংলা 1423 বরণের শেষ মুহূর্তের প্রস্তুতি, উৎসবের সাজে সারা দেশ। চৈত্র সংক্রান্তিতে নানা আয়োজন। বাংলা নববর্ষে খাবারের মেনুতেও থাকছে নানান পদ। সবজি ও ফলের বাজারে নগরবাসীর ভিড়। বরাবরের মতো এবারও চড়া দামের অভিযোগ। নতুন বছর বরণে কক্সবাজারে আসছে বিপুল সংখ্যক পর্যটক। নেওয়া হয়েছে নানা প্রস্তুতি, নিরাপত্তা দিতে সতর্ক ট্যুরিস্ট পুলিশ। তৃতীয় দফা ইউপি নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ইসির বৈঠক। সহিংসতা কমিয়ে আনতে দেয়া হয়েছে নির্দেশনা, জানালেন সিইসি। এবং প্রতিশ্রুতি অনুযায়ী 2 সপ্তাহের টাকা পেলেন খুলনার পাটকল শ্রমিকরা। পুরো বকেয়ার দাবিতে ধর্মঘট অব্যাহত। অবরোধে খুলনার সঙ্গে ঢাকার সড়ক ও রেল যোগাযোগ বন্ধ। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। আর সঙ্গেই থাকুন সময়।